হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির জন্য যে জিকে ক্লাসগুলো করছিলাম আমরা, সেই জিকে ক্লাসের আজ আমাদের হচ্ছে 8 নম্বর ক্লাস। এর আগে আমরা 7টা ক্লাস করেছি, না দেখে থাকলে দেখে নাও, প্রত্যেকে চ্যানেলে পেয়ে যাবে। আর তোমাদের জন্য একটা প্লেলিস্ট করে দিয়েছি, সেই প্লেলিস্টেও তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আজ আমরা করব 21/2/2024 সালের চতুর্থ শিফটের যে 20টা প্রশ্ন এসেছিল, সেই 20টা প্রশ্ন আজ আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে দেখো। এইভাবে প্রত্যেক দিন ক্লাস হবে রাত 8টার সময় 8 PM, ঠিক আছে? আর প্রত্যেক দিন একটা করে শিফট করব। 2024 সালের পুরোটা আমি কিন্তু কমপ্লিট করে দেবো কয়েকদিনের মধ্যেই। তো মন দিয়ে দেখো। আর আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাবে। আর যদি তোমরা 2024 সালের পিডিএফটা সংগ্রহ করতে চাও, সঙ্গে 2021 সাল, 2022-23 সাল, তাহলে তোমাদের কিন্তু আমাদের একটা পেড গ্রুপ আছে জিকের, সেই পেড গ্রুপে তোমাদের জয়েন করতে হবে, ঠিক আছে? আর এখানে কি পাবে, 2021 সাল, 2022-23 সালেরটা সঙ্গে সঙ্গে পিডিএফগুলো পেয়ে যাবে জয়েন করার সঙ্গে সঙ্গে। এবং 2024 সালেরটা যেমন যেমন ক্লাস হচ্ছে প্রত্যেক দিন একটা শিফট করে পেয়ে যাবে। আর এটা কমপ্লিট হয়ে গেলে পুরোটা একসঙ্গে পাবে। আর আরও ডিটেলস জানতে হলে তোমরা আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রসেসটা বলে দেবো, কীভাবে এই পিডিএফে জয়েন করতে হবে, পিডিএফ গ্রুপে, বা কীভাবে টাকা পেমেন্ট করতে হবে সব বলে দেবো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখবো আজকের। প্রথম প্রশ্ন দেখো, নিম্নের কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা প্রত্যেকেই জানি এই উত্তরটা, নতুন করে বলার কিছু নেই। ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন হেনরি ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। হেনরি ডিরোজিও 1826 সালে ব্রিটেন থেকে এসেছিল হিন্দু কলেজের একজন প্রফেসর হিসেবে। হিন্দু কলেজের ইংলিশ লিটারেচারের একজন প্রফেসর হিসাবে এসেছিল, এবং যে ভারতের মুক্ত চিন্তাধারার যেসব পশ্চিমবঙ্গের মুক্ত চিন্তাধারার বাঙালি যারা ছিল, তাদেরকে নিয়ে হেনরি ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিল, ঠিক আছে? তো যারা এই ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ডিরোজিয়ান বলা হতো। কি বলা হতো? ডিরোজিয়ান বলা হতো। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। প্রত্যেকটা প্রশ্ন বলবো, আমি ডিটেলসে বলার চেষ্টা করব, গল্পের আকারে বলে দেবো যাতে তোমাদের সহজে মনে থাকে, ঠিক আছে? তো প্রত্যেকে শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্ন, ভারত কত সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল? কত সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হচ্ছে? কারেক্ট আনসার কী হবে? দেখো, 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে, সেখানে জয়ী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। 1979 সালে দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ জয়ী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। 1983 সালে তৃতীয় ক্রিকেট বিশ্বকাপ জয়ী হচ্ছে ইন্ডিয়া। 1983 সালে ইন্ডিয়া প্রথম বিশ্বকাপ জয়ী হয়েছিল। আর দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ী হয়েছে ইন্ডিয়া কত সালে? 2011 সালে। তাহলে ওয়ান ডে ইন্টারন্যাশনাল যদি বলা হয়, তাহলে ওয়ান ডে ইন্টারন্যাশনাল দুবার, 1983 এবং 2011। এবং যদি বলা হয় T20 ওয়ার্ল্ড কাপ ভারত কবার জয়ী হয়েছে, তখন হবে প্রথমবার 2007 সাল, আর রিসেন্ট 2024 সালে আরেকবার। দুবার T20, দুবার ওয়ান ডে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাব, কি আছে। আর এই যে বিশ্বকাপ খেলাটা করে থাকে কে? ICC বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রত্যেক বছর এই খেলাটা আয়োজন করে থাকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1909 সালে। জেনে রাখতে হবে এটাও, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও। ICCর হেডকোয়ার্টার অবস্থিত দুবাই শহরে। ICCর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন গ্রেগ বার্কলে। কে? গ্রেগ বার্কলে হচ্ছেন চেয়ারম্যান। এখান থেকে আরেকটা মনে রাখবে যে ডিসেম্বর 2024 থেকে ICCর নতুন চেয়ারম্যান হবেন ভারতের জয় শাহ, অর্থাৎ অমিত শাহের পুত্র জয় শাহ 2024 ডিসেম্বর থেকে ICCর নতুন চেয়ারম্যান হবেন। তোমরা যদি ডিটেলস আমি যে বলছি সেই ডিটেলসগুলো না পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি শুধুমাত্র প্রশ্ন উত্তর করব, তাহলে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে, ক্লাসটা তাড়াতাড়ি শেষ হবে। নিচের কোনটি মধ্যপ্রদেশে ঢোল পিটিয়ে নারীরা বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে? ঢোল পিটিয়ে নারীরা নৃত্য পরিবেশন করছে। মাথার উপরে 4-5টা মাটির হাঁড়ি থাকে, বিভিন্ন দারুণ খুব ভালোভাবে হাতের কাজ করা সাজানো মাটির হাঁড়ি, একটার উপর একটা, আরেকটা, 5টা 6টা 10টা যে যতগুলো নিতে পারে, সেই মাটির হাঁড়ি নিয়ে তারা কিন্তু ডান্স করে।
এই ডান্সটাকে মধ্যপ্রদেশে বলা হয় মটকি ডান্স। মটকি মানে কি? হিন্দিতে মটকি মানে হচ্ছে হাঁড়ি, মাটির হাঁড়ি, ঠিক আছে, এটাকে মটকি ডান্স বলা হয়। দেখো মধ্যপ্রদেশের আরও কয়েকটা ডান্স জেনে রাখো, যেমন হচ্ছে জাওয়ারা, জাওয়ারা মধ্যপ্রদেশের ডান্স। তারপর হচ্ছে মটকি, তো তোমাদের বলেছি। তারপর হচ্ছে আদা, তারপর হচ্ছে খাদা, আদা খাদা, খাদা নাচ, ঠিক আছে, এগুলো মধ্যপ্রদেশের ডান্স। তারপর হচ্ছে ফুলপাটি। তো এগুলোই মনে রাখো, যে কোনোটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। 4 নম্বর প্রশ্নে আমরা যাব, কি আছে দেখো। 2023 সালের মে মাসে কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ প্রবীণ সুদকে ড্যাশের পরবর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ছিলেন কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ পুলিশের ডিজি ছিলেন, কর্ণাটক পুলিশের ডিজি। তাকে 2023 সালের মে মাসে প্রবীণ সুদকে সিবিআই অর্থাৎ ক্রাইম সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর ডিরেক্টর জেনারেল হিসেবে বা পরবর্তী ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। চলো সিবিআই সম্পর্কে জেনে রাখো কয়েকটা জিনিস। সিবিআই অর্থাৎ সিবিআই পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন। সিবিআই প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? সালটা হচ্ছে সিবিআই 1963, 1963 সালে এটা প্রতিষ্ঠা হয়। হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। আর বর্তমানে যদি ডিরেক্টর বলা হয় তখন হবে প্রবীণ সুদ। 5 নম্বর প্রশ্ন দেখব, মেগাস্তিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত। এটিতে 570টি টাওয়ার এবং ড্যাশ গেট রয়েছে। মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি, এবং মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র, ঠিক আছে। সেই পাটলিপুত্র শহরটা এত সুন্দর সাজানো ছিল যে সেখানে 570টি টাওয়ার ছিল, এবং 570টি টাওয়ারের সঙ্গে মোট 64টি গেট ছিল। কতগুলো গেট ছিল? মোট 64টি গেট ছিল। চলো নেক্সট প্রশ্নে একটু ওয়েট করো, পরবর্তী প্রশ্নে আসছি। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্ন কি আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সঙ্গে যুক্ত? আমরা জানি ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, সেটা কিন্তু আছে পার্ট 3-তে। পার্ট 3-তে আছে। পার্ট 3-তে ধারা কত আমি বলেছি? 13 থেকে 32 নম্বর অনুচ্ছেদ পার্ট 3-তে আছে মৌলিক অধিকার। কিন্তু আজ আমরা প্রশ্নে দেখছি মৌলিক কর্তব্যটা কত, মানে কোন আর্টিকেলে মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে। তাহলে হবে আর্টিকেল 51A। আর্টিকেল 51A-তে আমাদের মোট 11টি মৌলিক কর্তব্য বর্ণনা করা হয়েছে। এটা কোন পার্টের মধ্যে পড়ছে? এটা পার্ট 4A। পার্ট 4A কোথায়? পার্ট 4A। যদি প্রশ্ন থাকে যে মৌলিক কর্তব্যগুলো কোথায় আছে, তখন বলবে পার্ট 4A-তে আছে। তার আর্টিকেল নাম্বার হচ্ছে 51A আর্টিকেলে মৌলিক কর্তব্যগুলো আছে। কতগুলো মৌলিক কর্তব্য আছে? 51টি মৌলিক কর্তব্য আছে। দেখো যখন ভারতের সংবিধান তৈরি হচ্ছে সেই সময় কিন্তু মৌলিক কর্তব্যগুলো ছিল না। মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে যুক্ত হচ্ছে কত সালে? 1976 সালে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো ভারতের সংবিধানে যুক্ত হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে। এখন তোমাদের একটা হোমওয়ার্ক আমি দেব। হোমওয়ার্ক বলতে কি, কমেন্ট বক্সে প্রত্যেকে উত্তর কমেন্ট করবে। কি কমেন্ট করবে উত্তর? যে কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? ঠিক আছে, এই উত্তরটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। 7 দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বাধিক? সাক্ষরতার হার সর্বাধিক বলেছে। তা আমরা জানি যে সাক্ষরতার হার সর্বাধিক যদি রাজ্য বলা থাকে তখন কিন্তু হবে কেরালা, বিহার, গোয়া নয়। এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে। তাহলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, দেখো বিহার, গোয়া, রাজস্থান রাজ্য, লাক্ষাদ্বীপটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এদের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর যদি সাক্ষরতার হার ভারতে সবচেয়ে কম বলা হয় কোন রাজ্যে, তখন হবে বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম। এখন প্রশ্ন যদি থাকে যে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়, তখন হবে কেরালাতে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি। মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম যদি কোথায় বলা হয়, তখন হবে রাজস্থান।
লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোথায় যদি বলা হয় তখন হবে কেরালা। লিঙ্গ অনুপাত সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে হরিয়ানা। ঠিক আছে, এগুলো জানতে হবে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2011 সালের আদমশুমারি থেকে প্রশ্ন আসবেই আসবে। 8, নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? হর্নবিল উৎসব কোথায় পালিত হচ্ছে? দেখো, হর্নবিল হচ্ছে একটা পাখির নাম। দেখবে ঠোঁটটা এই রকম লম্বা থাকে, এই রকম লম্বা ঠোঁটের একটা পাখি থাকে, সরি এইখানে থাকে এই রকম লম্বা ঠোঁটের, এটা হর্নবিল। হর্নবিল বিভিন্ন কালারফুল পাখিটা হয়ে থাকে। নাগাল্যান্ডে এই পাখিটা পাওয়া যায়, বিশেষ করে নাগাল্যান্ডের ওই সাইডের পাহাড়গুলোতে। তো এই পাখির নামেই একটা উৎসব হয়ে থাকে নাগাল্যান্ডে, যেটাকে হর্নবিল ফেস্টিভ্যাল বলা হয়। এই হর্নবিল ফেস্টিভ্যালটা হচ্ছে উৎসবের উৎসব, অর্থাৎ ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। ঠিক আছে, উৎসবের উৎসব এটাকে বলা হয়। আর নাগাল্যান্ডের আরেকটা উৎসবের নাম জেনে রাখো, যেটা হচ্ছে মোয়াৎসু উৎসব, মোয়াৎসু ফেস্টিভ্যাল, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আরেকটা আছে সেক্রেনেই উৎসব, এটাও পরীক্ষায় আসে। 9 নম্বর প্রশ্নে যাব। ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চিরসবুজ বিপ্লব বা সবুজ বিপ্লব শব্দটি তৈরি করেন কে, বা গ্রিন রেভলিউশন শব্দটা কে তৈরি করেন? কারেক্ট আনসার কি হবে? এম.এস. স্বামীনাথন সবুজ বিপ্লব শব্দটা ভারতে তৈরি করেছিলেন। এই এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। 1960-এর দশকে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। প্রশ্ন থাকে, ভারতের সবুজ বিপ্লব কোন কোন রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল? তখন কি বলবে? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল। সবুজ বিপ্লব কোন কোন ফসলে সীমাবদ্ধ ছিল? ধান, গম প্রভৃতি ফসলেই সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল। সবুজ বিপ্লবের জন্য কি রকমের বীজ ব্যবহার করা হতো? তখন হাই ইয়েল্ডিং বীজ ব্যবহার করা হতো। ঠিক আছে, আর এম.এস. স্বামীনাথন হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। প্রশ্ন থাকে যে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তখন কি হবে? নরম্যান বরলগকে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয়। 10 নম্বর প্রশ্ন দেখব আমরা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে ড্যাশ কাঠামোগত সমন্বয় নীতির সূচনা করার পর চালু করা হয়েছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু করা হয়েছিল? ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়েছিল? একটু প্রথম থেকে আমরা শুরু করছি ডিটেলস বলতে, পরে উত্তরটা তোমাদের বলছি। দেখো, 1951 সালে চালু হয়েছিল কি? প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে, প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন। বর্তমানে এই যোজনা কমিশনকে ভেঙে দিয়ে 2014 সালে কি তৈরি হলো? নীতি আয়োগ। যোজনা কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি হলো। 1951 সালে তৈরির পরেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 to 56, দ্বিতীয় হচ্ছে 56 to 61, 61 to 66 এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী, 66 থেকে 69 এটা রোলিং প্ল্যান ছিল, 69 থেকে 74 এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 74 থেকে 78 এটা হচ্ছে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে 78 থেকে 80 আবার রোলিং প্ল্যান, 1978 থেকে 1980 আসছে আবার রোলিং প্ল্যান। এরপর 1980 থেকে 1985 এটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এগুলো জেনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। 1985 থেকে 1990 এটা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর 1990 থেকে 92 এই সময়টাতে হয়েছিল অ্যানুয়াল প্ল্যান। কি প্ল্যান? অ্যানুয়াল প্ল্যান হয়েছিল এই সময়টাতে, অ্যানুয়াল প্ল্যান বা বার্ষিক প্ল্যান। প্রশ্ন থাকে যে কোন সময়টাতে বার্ষিক প্ল্যান হয়েছিল? তাহলে 1990 থেকে 92। এরপর 1992 থেকে 1997 এই সময়টাতে হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর 1997 থেকে 2002 এটা হচ্ছে নবম, 2002 থেকে 7 হচ্ছে দশম, 2007 থেকে 12 হচ্ছে 11তম, আর 2012 থেকে যেটা শুরু হয়েছিল সেটা 12তম ছিল, কিন্তু সেটা 2014 সালে শেষ হয়ে যায়। তারপর নীতি আয়োগ শুরু হচ্ছে। তো পুরো ডিটেলস আমাদের বোঝানোর চেষ্টা করলাম। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলি সম্পর্কে নিম্নলিখিতগুলি পড়ুন। বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বা কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে পড়তে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলি হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা দেশের অর্থ তৈরির ব্যবস্থার একটি অংশ। এটা ঠিকই আছে। তারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যারা ধার করতে চায় তাদের এই তহবিলের কিছু অংশ ধার দেয়। এটা ঠিকই আছে।
জনসাধারণের কাছ থেকে টাকা জমা নেই এবং যারা লোন চাই তাদেরকে লোন দেয়, দুটোই ঠিক আছে। তাহলে শুধুমাত্র বি ঠিক, হ্যাঁ এটা তো ঠিক আছে। এখানে কি বলেছে, ভুল বিবৃতিটি চিহ্নিত করুন, কোনটা ভুল সেটা বার করতে হবে। তাহলে শুধুমাত্র বি ভুল না, শুধুমাত্র বি তো ভুল নেই, বি ঠিক আছে। এ এবং বি উভয়ই ভুল না, এটা তো এ এবং বি দুটোই ঠিক আছে। এ অথবা বি একটিও ঠিক নয়, হ্যাঁ এ এবং বি একটিও ঠিক নয়, এই জিনিসটা ভুল লেখা আছে। তাহলে ভুল উত্তরটা খুঁজতে হবে এইভাবে, বুঝতে পেরেছ? না হলে কিন্তু পরীক্ষার সময় গন্ডগোল হবে, তাড়াহুড়ো করতে গিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর ভুল চলে আসবে, একটু মাথা কাটিয়ে কাজ করতে হবে। 12 হচ্ছে কত সালে প্রথম আইপিএল খেলা হয়েছিল? আইপিএল খেলা প্রথম হয়েছিল কত সালে? 2007 সালে আইপিএল খেলা প্রথম হয়েছিল। সেবারে আইপিএল জিতেছিল কারা? ডেকেন চার্জার্স। এই টিমটা বর্তমানে আর নেই। লাস্ট আইপিএল হয়েছে 2024 সালে। সবচেয়ে বেশিবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার, চেন্নাই সুপার কিংস 5 বার, তারপর আমাদের কেকেআর 3 বার। সবচেয়ে বেশি রান রয়েছে কার? বিরাট কোহলি, সবচেয়ে বেশি রান, বিরাট কোহলি সবচেয়ে রান। সবচেয়ে বেশি উইকেট হচ্ছে যজুবেন্দ্র চাহাল, যজুবেন্দ্র চাহাল সবচেয়ে বেশি উইকেট। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে উত্তর কি হলো? 2000 প্রথম আইপিএল খেলা হয়েছিল কবে? 2007 নয়, 2008 সালে আইপিএল প্রথম খেলা হয়েছিল। প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2007-এ, 2008 সালে আইপিএল প্রথম হলো। 13 নম্বর দেখো, এমন একটি রাষ্ট্র বা অবস্থা যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের ন্যূনতম জীবনযাত্রার জন্য আর্থিক সংস্থান এবং প্রয়োজনীয়তা অভাব রয়েছে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, এটা হবে দারিদ্রতা, ঠিক আছে? দারিদ্রতা এমন একটি রাষ্ট্র অবস্থা যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের ন্যূনতম জীবনযাত্রার জন্য আর্থিক সংস্থান এবং প্রয়োজনীয়তার অভাব রয়েছে, এটাই হচ্ছে দারিদ্রতা। 14 দেখব, একটি সাধারণ ফ্রিস্টাইল রেসলিং বাউট ড্যাশ পিরিয়ডে বিভক্ত করা হয় 3 মিনিটের, প্রতিটির মধ্যে 30 সেকেন্ডের বিরতি। অর্থাৎ ফ্রি স্টাইল বাউট বক্সিংয়ের সময়, ফ্রি স্টাইল সেই সময় 3 মিনিটের করে একটা পিরিয়ড হয়। 3 মিনিটের একবার পিরিয়ড চললো, তারপর 30 সেকেন্ডের অফ, তারপর আবার 3 মিনিট, এইভাবে করা হয়। এটা দুটো পিরিয়ড করা হয়, ঠিক আছে? দুটো পিরিয়ড। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি সিলেবাস যদি পড়তে যাও তাহলে পাবে না, কিন্তু যত প্রিভিয়াস ইয়ার করবে, যত এমসিকিউ প্র্যাকটিস করবে, তত তোমার লাভবান হবে, তত বেশি তুমি লাভবান হবে। 2022 সালের অক্টোবরে বিচারপতি ড্যাশকে ভারতের সরকারি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল। এটা দীনেশ কুমার উত্তর হবে, কিন্তু বর্তমানে তিনি আর নেই, এই প্রশ্নটা তাই ইম্পর্টেন্ট নয়। বর্তমানে রয়েছেন জাস্টিস পুরুষেন্দ্র কুমার কৌরব। এটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে তো বর্তমানে রয়েছেন জাস্টিস পুরুষেন্দ্র কুমার কৌরব। 16 নম্বর প্রশ্নটা দেখব, কোন রাজ্য সরকার গ্রামীণ রাস্তাকে প্রধান সড়কের সাথে যুক্ত করার জন্য ভগবান বিরসা মুন্ডা জোড় রাস্তা স্কিম চালু করেছে? এটা আগেও 3-4 বার রিপিট হয়েছে প্রশ্নটা। কারেক্ট আনসার হয়ে যাবে মহারাষ্ট্র এই স্কিমটা চালু করেছে, যেই স্কিমটাই বলা হচ্ছে কি মানে বড় বড় রাস্তার সঙ্গে গ্রামের রাস্তাগুলোকে যুক্ত করছে। 17 ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত? ভারতীয় সংসদ অর্থাৎ পার্লামেন্টের সাথে সম্পর্কিত যে বিষয় আর্টিকেল, সেটা হচ্ছে 79 থেকে 122 আর্টিকেল। এখানে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ কেন্দ্রীয় লোকসভা, রাজ্যসভা, রাজ্যের আইনসভা, রাজ্যের মধ্যে বিধানসভা, বিধান পরিষদ, সমস্ত কিছুর গঠন, সমস্ত কিছুর অফিসার, সমস্ত কিছুর কার্যকালের মেয়াদ, সব কিছু আছে 79 থেকে 122 অনুচ্ছেদের মধ্যে, ঠিক আছে? দেখো 18, নিচের কে বাদ্যযন্ত্র কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত? কাঞ্জিরা সাউথ ইন্ডিয়ানে বেশি প্রচলিত একটা বাদ্যযন্ত্র। তিনি হচ্ছেন পুডুকোটাই দক্ষিণামূর্তি পিল্লাই। কি নাম? পুডুকোটাই দক্ষিণামূর্তি পিল্লাই। তিনি কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত। চলে যাব 19 নম্বর প্রশ্নে, তরলের প্রসারণের হার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তরলের প্রসারণ, তরল যেভাবে প্রসারিত হয় তার যে রেট অফ প্রসারণের হার সম্পর্কে কোনটা ঠিক? তরল পদার্থের প্রসারণের হার কঠিন পদার্থের তুলনায় বেশি, এটা তো একদমই ঠিক আছে, তরল পদার্থ বেশি প্রসারিত হয়। এটি এই কারণে যে তরল অবস্থার কণাগুলি অবাধে চলাচল করে এবং কঠিন অবস্থায় থাকা কণার তুলনায় একে অপরের মধ্যে স্থান বেশি থাকে। এই প্রশ্নটাও আগেও করিয়েছি, এটাও রিপিট হয়েছে, এটাও ঠিক আছে 2 নম্বরটাও। কারণ কি, তরলের মধ্যে যে কণাগুলো আছে তারা অবাধে বিচরণ করতে পারে, তারা বেশি অবাধে চলাচল করতে পারে, সেই জন্য তরলটা তাড়াতাড়ি প্রসারিত হয়।
কঠিনের মধ্যে যে কণাগুলো থাকে তারা কিন্তু জোড়বদ্ধভাবে থাকে, তারা কিন্তু বেশি চলাচল করতে পারে না। তাহলে দুটোই ঠিক আছে, তাহলে এ ও বি দুটোই ঠিক। ঠিক আছে, এ এবং বি দুটোই ঠিক। চলে যাও পরবর্তী প্রশ্নে 20 নাম্বার। পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয়। পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয় শুধুমাত্র মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে, ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয়, জনগণের প্রয়োজনের ভিত্তিতে এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে না, ক্রয় ক্ষমতার ভিত্তিতে মানুষের কি প্রয়োজন তার ভিত্তিতে। পুঁজিবাদী সমাজে মানে ক্যাপিটালিজম, যেখানে ক্যাপিটালিজম আছে সেই সব সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয় কিভাবে? শুধুমাত্র মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে, মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে করা হবে না, ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয়, এটাও হবে না, জনগণের প্রয়োজনের ভিত্তিতে এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে, এটাও হবে না, ক্রয় ক্ষমতার ভিত্তিতে মানুষের কি প্রয়োজন তার ভিত্তিতে নয়। দেখো, পুঁজিবাদী সমাজ বা ক্যাপিটালিজম যেখানে থাকবে, অর্থাৎ যাদের বেশি অর্থ তাদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয় সেখানে, অর্থাৎ তুমি যেটা কিনতে পারবে সেটাই তুমি কেনো, সেটাই তুমি ক্রয় করো, তোমার কি প্রয়োজন সেটা কিন্তু সরকার দেখবে না। তুমি যেটা ক্রয় করতে পারছো, 2 টাকার যদি তুমি 5 টাকা কেজি দরের চাল খেতে পারছো, সেই 5 টাকা কেজি দরের চালটাই খাও, যতই খারাপ থাক আর যাই থাক, ঠিক আছে? তোমার প্রয়োজনটা সরকার কোনোদিন দেখবে না, সেখানে তোমার যা ক্ষমতা সেটা তুমি করবে। এটাই হচ্ছে পুঁজিবাদী সমাজ। অপশান ডি কারেক্ট আনসার হবে। আমাদের 20টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যথা সম্ভব যত বেশি সম্ভব শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকে, ঠিক আছে? আর প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে সমস্ত ভিডিওগুলো পাবে, একবার দেখে নাও। আর যদি আমাদেরকে সাপোর্ট করতে চাও তাহলে আমাদের পিডিএফ গ্রুপটাতে জয়েন করো অবশ্যই প্রত্যেকে, ঠিক আছে? এই যে আমাদের নাম্বার, এই নাম্বারে ফোন করে জানতে পারো, অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারে ফোনপে গুগল পে আছে, এই নাম্বারে পেমেন্ট করে তোমরা গ্রুপ জয়েন হতে পারবে। 90